স্টালিনের ব্যক্তিগত জীবনে তার রাজনীতির মতোই অন্ধকার। তার প্রথম স্ত্রী ১৯০৭ সালে মারা গেলেন। সন্তান একোভ স্টালিনের ছেলেকে উপেক্ষা করতেন। মস্কো ১৯৩৭ সাল, রাত ২টা। একটি দরজায় টোকা পড়ল। পরিবারটি জেগে উঠল। বাবা দরজা খুললেন। সামনে দাঁড়িয়ে এনকেভিডি, সোভিয়েত গোপন পুলিশ। বললেন, আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। মা শিশুদের ধরে রইলেন। বাবা জুতা পরলেন। দরজা বন্ধ হলো। সেই রাতে পৃথিবীর আরো ১৫০০ পরিবারে একই দৃশ্য। প্রতি রাতে, প্রতিটি শহরে বছরের পর বছর সেই বাবা আর ফেরেননি। অনেকেই জানতেন না তাদের বাবাকে কোথায় নিয়ে গেছে, কখনো ফিরবে কিনা। বছরের পর বছর ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়লে গোপন ফাইল খুলল এবং পৃথিবী দেখল সেই রাতের সত্য। সেই বাবাকে গুলি করা হয়েছিল একই রাতে। কারণ? হয়তো কোনো কারণ ছিল না, শুধু একটি নাম ছিল একটি তালিকায়। এবং তালিকাটি তৈরি করেছিলেন একজন মানুষ, যার ছবি স্কুলের দেওয়ালে, যার নামে শহরের নাম, যাকে ডাকা হতো ফাদার অব দ্য নেশন। তার নাম ইউসেফ জুজাক্সলি। পৃথিবী তাকে চেনে জোসেফ স্টালিন হিসাবে। আজকের বিং ইনসাইডে আমরা খুলব সেই গোপন ফাইল, যেটা দশকের পর দশক লুকানো ছিল ক্রেমলিনের ভূগর্ভে। শৈশব একটি অন্ধকার। ১৮৭৮ সালের ১৮ই ডিসেম্বর, গোরি, জর্জিয়া, তখন রাশিয়ান সাম্রাজ্যের অধীন। একটি দরিদ্র পরিবারে জন্ম। বাবা ভিসারিয়ন জোজাংসলি, মুচি, মদ্যপ এবং নিষ্ঠুর। ছোট্ট সোসোকে, যে ডাক নামে ডাকা হতো, প্রায় মারধর করতেন। মা কেকে, ধার্মিক, কঠোর পরিশ্রমী। ছেলেকে ভালোবাসতেন, কিন্তু বাবার নিষ্ঠুরতা থেকে বাঁচাতে পারতেন না। ৭ বছর বয়সে স্কলপক্স, মুখে দাগ রয়ে গেল চিরকালের জন্য। পরের ছবিতে সেই দাগ ফটোশপ করা হতো। ১০ বছর বয়সে বাম হাত ঘোড়ার গাড়িতে চাপা পড়ল। হাতটা কখনো সম্পূর্ণ ঠিক হলো না, সামান্য খাটো রয়ে গেল। এই দুটো শারীরিক চিহ্ন স্টালিন সারা জীবন লুকাতে চেয়েছিলেন, কারণ তিনি চাইতেন মানুষ তাকে দেখুক অপরাজেয় হিসাবে, নিখুঁত হিসাবে। মনোবিজ্ঞানরা বলেন শৈশবে এই অপমান, শারীরিক দুর্বলতা, বাবার নিষ্ঠুরতা স্টালিনের ভেতরে তৈরি করেছিল এমন একটি মানসিকতা, যেখানে দুর্বলতা মৃত্যুর সমান এবং ক্ষমতা বেঁচে থাকার একমাত্র পথ। বিপ্লবী জীবন, চোর থেকে কমিউনিস্ট। স্টালিন মেধাবী ছাত্র ছিলেন। বৃত্তি পেয়ে টিপলিসের অর্থোডক্স সেমিনারিতে ভর্তি হলেন। পাদ্রী হওয়ার কথা, কিন্তু সেখানে পরিচিত হলেন মার্ক্সবাদের সাথে এবং বিপ্লবের স্বপ্নের সাথে। ১৮৯৯ সালে সেমিনারি ছাড়লেন, বলশেভিক পার্টিতে যোগ দিলেন এবং শুরু করলেন ব্যাংক ডাকাতি। হ্যাঁ, ব্যাংক ডাকাতি বিপ্লবের অর্থায়নের জন্য। ১৯০৭ সালে তিফলিসে একটি ব্যাংক ডাকাতিতে ৪০ জন মানুষ মারা গেল স্টালিনের নেতৃত্বে। এই ডাকাতিগুলো থেকে আসা অর্থ লেনিনের কাছে যেত। লেনিন পছন্দ করতেন না, কিন্তু টাকা নিতেন। স্টালিন বারবার গ্রেপ্তার হলেন, বারবার সাইবেরিয়ায় নির্বাসন, বারবার পালালেন। ওই সময়ে একটি গুণ তৈরি হলো তার, টিকে থাকার অসাধারণ ক্ষমতা। যতবারই বিপদে পড়লেন বেরিয়ে এলেন, এবং টিকে থাকার ক্ষমতাই পরে তাকে সোভিয়েত ইউনিয়নের সর্বোচ্চ ক্ষমতায় নিয়ে গেল। লেনিনের পর ক্ষমতার নিষ্ঠুর দাবা খেলা। ১৯১৭ সালের রুশ বিপ্লব, বলশেভিকরা ক্ষমতায় এলেন। লেনিন নেতা, স্টালিন গুরুত্বপূর্ণ কিন্তু দ্বিতীয় সারির। ১৯২২ সালে লেনিন অসুস্থ হলেন। স্টালিন জেনারেল সেক্রেটারি হলেন। সবাই ভাবল এটা একটি প্রশাসনিক পদ, গুরুত্বহীন। কিন্তু স্টালিন বুঝেছিলেন এই পদ থেকে পার্টির সব নিয়োগ নিয়ন্ত্রণ করা যায়। তিনি সারা দেশে নিজের বিশ্বস্ত মানুষ বসালেন। ১৯২৪ সালে লেনিন মারা গেলেন। লেনিন মৃত্যুর আগে একটি চিঠি লিখেছিলেন, লেনিনস টেস্টামেন্ট, লেনিনের উইল। সেখানে লিখলেন, স্টালিন ইজ টু রুড, ইট প্রপোজ টু দ্য কমরেডস টু ফাইন্ড এ ওয়ে টু রিমুভ হিম ফ্রম জেনারেল সেক্রেটারি পজিশন। স্টালিন অত্যন্ত দক্ষ, তাকে সরিয়ে দেওয়া উচিত। কিন্তু এই চিঠি লুকিয়ে ফেলা হলো স্টালিনের নির্দেশে, এবং ক্ষমতার লড়াই শুরু হলো। একে একে সব প্রতিদ্বন্দ্বী স্টালিন প্রত্যেককে খেললেন, একজনের বিরুদ্ধে আরেকজনকে লাগালেন এবং একে একে সরিয়ে দিলেন। প্রথমে পার্টি থেকে বহিষ্কার, তারপর নির্বাসন, তারপর মৃত্যু। ট্রোটস্কি মেক্সিকোতে পালালেন। ১৯৪০ সালে স্টালিনের এজেন্ট বরফের কুড়াল দিয়ে তার মাথায় আঘাত করল। ট্রোটস্কি মারা গেলেন, স্টালিন নিরাপদ হলেন। এদিকে গ্রেট টেরর, যখন মৃত্যু হয়ে গেল সাধারণ। ১৯৩৬ থেকে ১৯৩৮, গ্রেট
টেরর, মহা আতঙ্ক, ইতিহাসের সবচেয়ে পরিকল্পিত গণহত্যাগুলোর একটি। স্তালিন প্রতিদিন তালিকায় নাম লিখলেন, এই ব্যক্তি গুলি করো, এই ব্যক্তি শিবিরে পাঠাও, এই ব্যক্তি নির্বাসনে। একটি রাতে 3167 জনের তালিকা, সবাইকে গুলি। স্তালিন সেই তালিকায় সই করলেন এবং চলচ্চিত্র দেখতে গেলেন। এটা তথ্যসূত্র আছে। স্টালিন আর্কাইভস 1991 সালে খোলা। গ্রেটার টেররের কতজন মারা গেল? সোভিয়েত আর্কাইভের তথ্যে শুধু গুলিতে মৃত্যু 7,50,000 মানুষ। গুলাগ শিবিরে মৃত্যু আরো 15 থেকে 20 লক্ষ। নির্বাসনে মৃত্যু, খোদায় মৃত্যু, মোট হিসাব 1 কোটি থেকে 2 কোটির মধ্যে। শুধু এই 2 বছরে। কিন্তু কারা মারা গেলেন? শুধু শত্রু না, স্টালিনের নিজের বন্ধুরা, নিজের সহকর্মীরা, এমনকি এনকেভিডি যারা গুলি করত তাদেরকেও গুলি করা হলো। কারণ যারা জানে বেশি তারা বিপজ্জনক, যারা হত্যা করে তারা বিশ্বস্ত হওয়ার দাবিদার, এবং বিশ্বস্ততার দাবিদার মানুষ স্টালিনের কাছে সবচেয়ে বিপজ্জনক। সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে লুকানো রহস্য, গুলাগ বরফের নরক। গুলাগ শ্রম শিবির, সাইবেরিয়ার তুষারে, আর্কটিকের বরফে, কাজাখস্তানের মরুভূমিতে এই শিবিরগুলোতে পাঠানো হতো রাজনৈতিক বন্দীদের। এনিমিস অব দ্য স্টেট, রাষ্ট্রের শত্রু। কিন্তু শত্রু কে? যে কেউ। একটি কৌতুক বললেই যথেষ্ট। 1936 সালে একজন লোক বলেছিলেন, স্তালিন কেন গোঁফ রাখেন? কারণ মুখ ঢাকতে। 10 বছর গোলাপ। একজন শ্রমিক কারখানায় বলেছিলেন, আমাদের ম্যানেজার বলশেভিক নয়, সে আসলে আমাদের শোষণ করছে। 15 বছর গোলাপ। একটি মেয়ে ডায়েরিতে লিখেছিলেন, স্তালিনের মূর্তি দেখতে ভালো লাগে। এনকেভিডি ডায়েরি পড়েছিল। 20 বছর গোলাগ। গুলাগে কি হতো? তাপমাত্রা -40 ডিগ্রি সেন্টিগ্রেড, পাতলা কাপড়, অর্ধেক খাবার, 12 থেকে 16 ঘন্টা কাজ, সোনার খনিতে, কয়লার খনিতে, খাল কাটায়, রাস্তা বানাতে। যারা কাজ করতে পারতেন না, খাবার কমিয়ে দেওয়া হতো, আরো কমজোর হতো, আরো কাজ করতে পারতো না, এবং একসময় মারা যেত। মৃতদেহ কাটা যেত না, কারণ মাটি জমাট, স্তূপ করে রাখা হতো। বসন্তে মাটি গলে গেলে কবর। আলেকজান্ডার, নোবেলজয়ী লেখক, তিনি গুলাগে ছিলেন। তার বই দ্য গুলাগ আর্কিওপিলাগো পৃথিবীকে দেখিয়েছিল এই শিবিরগুলো কেমন ছিল। সোভিয়েত সরকার তাকে দেশ থেকে বহিষ্কার করেছিল। কারণ সত্য, ক্ষমতার কাছে সবচেয়ে বিপজ্জনক। হলোডোমর, পরিকল্পিত দুর্ভিক্ষ, 1932 থেকে 1933 সাল, ইউক্রেন। হলোডোমর, ইউক্রেনীয় ভাষায় মৃত্যু দ্বারা ক্ষুধা। স্তালিন সিদ্ধান্ত নিলেন ইউক্রেনকে শাস্তি দেবেন, কারণ ইউক্রেনের কৃষকরা কালেক্টিভিলাইজেশন মানতে চাননি, নিজের জমি ছাড়তে চাননি। স্তালিন আদেশ দিলেন, ইউক্রেনের সমস্ত শস্য বাজেয়াপ্ত করো। সরকারি দল গ্রামে গ্রামে গেল, ঘরে ঘরে শস্যের পাত্র দেখে শুরু করলো। শস্যের পাত্র থেকে শুরু করে বাগানের সবজি পর্যন্ত সব নিয়ে গেল। ইউক্রেনীয় মানুষ খেতে পেল না। শীত এলো, মানুষ মরতে শুরু করলো। প্রথমে বৃদ্ধরা, তারপর শিশুরা, তারপর সবাই। একটি গ্রামের বাসিন্দা পরে বলেছেন, আমরা ঘাস খেয়েছিলাম, গাছের ছাল খেয়েছিলাম, চামড়ার বেল্ট সেদ্ধ করে খেয়েছিলাম। মৃতদেহ খাওয়ার ঘটনাও ছিল। হলোডোমরের মৃত্যুর সংখ্যা 35 থেকে 75 লক্ষ শুধু ইউক্রেনে, শুধু 2 বছরে। কিন্তু সোভিয়েত সরকার বলল, কোনো দুর্ভিক্ষ নেই, সাংবাদিকরা যেতে পারবে না। যারা গেল তারা দেখলো না, আবার দেখেও বলল না। নিউ ইয়র্ক টাইমসের ওয়াল্টার ডুরান্টি মস্কোতে ছিলেন, লিখলেন, সোভিয়েত ইউনিয়নে সবকিছু ঠিক আছে, দুর্ভিক্ষের অল্প অতিরঞ্জিত। এই মিথ্যা রিপোর্টের জন্য ডুরান্ট পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন। সেই পুরস্কার আজও ফেরত নেওয়া হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বিশ্বাসঘাতকতা এবং নৃশংসতা। 1939 সাল, হিটলার স্টালিন প্যাক্ট, মলোটোভ রিবেনট্রপ চুক্তি। পৃথিবীর দুই ভয়ঙ্কর এক নায়ক হাত মেলালেন, পোল্যান্ড ভাগ করে নিলেন। স্টালিন পূর্ব পোল্যান্ড নিলেন এবং তারপর কেটল্যান্ড। 1940 সালে পোল্যান্ড 22,000 অফিসার, বুদ্ধিজীবী, পুলিশ, ডাক্তার, আইনজীবী, তাদের সোভিয়েত বাহিনী গ্রেপ্তার করেছিল। স্টালিন আদেশ দিলেন, সবাইকে গুলি করো, একে একে, মাথার পেছনে, এবং কাতিন বনে কবর। 50 বছর সোভিয়েত সরকার বলেছিল এটা নাজিরা করেছে। 1990 সালে গরব্যাকিভ স্বীকার করলেন এটা এনকেভিডি করেছে স্টালিনের আদেশে। কিন্তু এর পরেই 1941 সালে হিটলার আক্রমণ করলেন, অপারেশন বারবারোসা, এবং স্টালিন ভেঙে পড়লেন। 2 সপ্তাহ কাউকে দেখলেন না। কেউ কেউ বললেন তিনি মানসিকভাবে ভেঙে গিয়েছিলেন।
কারণ তিনি জার্মানে আক্রমণ করবে। এই সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন। নিজের গোয়েন্দারা বলেছিলেন, ব্রিটেন বলেছিল, আমেরিকা বলেছিল, স্টালিন বলেছেন, সব মিথ্যা বলছে। হিটলার আমাকে আক্রমণ করবে না, এবং যখন করল, সোভিয়েত সেনাবাহিনী প্রস্তুত ছিল না। প্রথম মাসে ৩ লক্ষ সোভিয়েত সৈন্য বন্দী, ১ কোটিরও বেশি মৃত। কিন্তু শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন জিতল এবং স্টালিন হলেন বিজয়ী নায়ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ক্ষয়ক্ষতি ২,৭০,০০,০০০ মানুষ, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বেশি। কিন্তু স্টালিনের প্রচার বলল এই বিজয় স্টালিনের, মানুষের মৃত্যু উল্লেখযোগ্য না। স্টালিনের ব্যক্তিগত জীবন, পরিবারও যেখানে রেহাই পায়। স্টালিনের ব্যক্তিগত জীবনে তার রাজনীতির মতোই অন্ধকার। তার প্রথম স্ত্রী ১৯০৭ সালে মারা গেলেন। সন্তান একভ স্টালিনের ছেলেকে উপেক্ষা করতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে একভ জার্মানদের হাতে বন্দী হলেন। জার্মানরা প্রস্তাব দিল একভের বদলে জার্মান বন্দীদের ছেড়ে দিন। স্টালিন বললেন, আমি সৈনিকদের বদলে মার্শাল দিই না। একভ পরে মারা গেলেন বন্দি শিবিরে, বাবা অস্বীকারের কারণে বাবার অস্বীকারের কারণে। দ্বিতীয় স্ত্রী ১৯৩২ সালে মৃত্যু। সরকারি ভাষ্য, অসুস্থতায় মৃত্যু। কিন্তু তার মেয়ে পরে বলেছেন, মা আত্মহত্যা করেছিলেন স্টালিনের সাথে তীব্র ঝগড়ার পরে। কারণ তার স্ত্রী দেখেছিলেন স্টালিনের নীতিতে মানুষ মরছে এবং প্রতিবাদ করেছিলেন। স্টালিন তার কাছে নিষ্ঠুর ছিলেন। তার স্ত্রী সহ্য করতে পারেননি। স্টালিনের মেয়ে এসভেতেলান পরে সোভিয়েত ইউনিয়ন থেকে পালিয়ে আমেরিকায় আশ্রয় নিলেন। বললেন, আমার বাবা একটি ভয়ঙ্কর মানুষ ছিলেন। আমি সেই দেশে থাকতে পারবো না যেটা তিনি তৈরি করেছিলেন। শেষ দিনগুলো প্যারানয়ের চূড়া। ১৯৫০-এর দশক। স্টালিন বৃদ্ধ হচ্ছেন, কিন্তু ভয় কমছে না, বাড়ছে। ১৯৫৩ সালের ডক্টরস প্লট। স্টালিন বিশ্বাস করলেন ইহুদি ডাক্তাররা তাকে হত্যার ষড়যন্ত্র করছে। ৩৭ জন ডাক্তার গ্রেপ্তার, বেশিরভাগ ইহুদি। নির্যাতনের স্বীকারোক্তি আদায়। আরেকটি বড় ঘটনা আসছিল, কিন্তু আসেনি। কারণ ১৯৫৩ সালের ১লা মার্চ স্টালিন মেঝেতে পড়ে আছেন, স্ট্রোক। কিন্তু কেউ ডাক্তার ডাকেনি, কারণ সবাই ভয় পেয়েছিল ডাক্তার ডাকলে হয়তো তাদের দোষারোপ করা হবে, স্টালিনকে বিষ দেওয়ার অভিযোগ। তাই কেউ এগিয়ে গেল না। একজন একনায়ক, যিনি সারা জীবন ভয় দিয়ে শাসন করেছিলেন, নিজের মৃত্যুতে সেই ভয়ের শিকার হলেন। ৫ মার্চ ১৯৫৩ স্টালিন মারা গেলেন ৭৪ বছর বয়সে। মস্কোতে লক্ষ লক্ষ মানুষ কাঁদলেন, কারণ তারা ভয় পেয়েছিলেন। না কাঁদলে কি হবে? কারণ অনেকে সত্যি বিশ্বাস করতেন স্টালিন ছাড়া সোভিয়েত ইউনিয়ন টিকবে না। এটাই প্রোপাগান্ডার চূড়ান্ত সাফল্য। গোপন ফাইল, সত্য যেভাবে বেরিয়ে এলো। ১৯৫৬ সাল, স্টালিনের মৃত্যুর ৩ বছর পর, নিকিতা, সোভিয়েতের নতুন নেতা, পার্টি কংগ্রেসে একটি বক্তব্য দিলেন। সিক্রেট স্পিচ, গোপন বক্তৃতা। সেখানে তিনি বললেন, স্টালিন একজন ভয়ঙ্কর একনায়ক ছিলেন। নির্দোষ মানুষকে হত্যা করেছিলেন, পার্টিকে ধ্বংস করেছিলেন, লেনিনের আদর্শ থেকে বিচ্যুত হয়েছিলেন। পুরো হাতে হাততালি, অনেকেই কাঁদতেন। কিন্তু এই বক্তৃতা সোভিয়েত ইউনিয়নের ভেতরে লুকানো থাকলো, বাইরে ছড়িয়ে পড়লো, পৃথিবী জানলো। তারপর ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙলো, আর্কাইভ খুললো এবং পৃথিবী দেখলো সেই গোপন ফাইল, স্টালিনের নিজের হাতে লেখা মৃত্যু আদেশ। প্রতিদিনের তালিকা, শত শত পৃষ্ঠা, হাজার হাজার নাম। প্রতিটি নামের পাশে গুলি করো। স্টালিনের নিজের সই, নিজ নীল কালিতে স্পষ্ট, অবিচল। স্টালিনকে নিয়ে মনোবিজ্ঞানীরা দশকের পর দশক গবেষণা করেছেন। সবচেয়ে বেশি আলোচিত নির্ণয়, প্যারানয়েড সাইকোপ্যাথ। স্টালিন বিশ্বাস করতেন সবাই তাকে হত্যা করতে চায়। এই বিশ্বাস ছিল বাস্তব ভিত্তিক, কারণ তিনি এত মানুষ মেরেছিলেন। সত্যি অনেকে চাইতো, কিন্তু এই ভয় তাকে আরো নিষ্ঠুর করত। আরো মানুষ মারতেন এবং আরো শত্রু তৈরি হতো। এটা ছিল একটি দুষ্ট চক্র। অক্সফোর্ডের ইতিহাসবিদ রবার্ট সার্ভিস বলেছেন, স্টালিন সবসময় ক্ষমতার গণনা করতেন। প্রতিটি সিদ্ধান্তে কে কতটা শক্তিশালী, কে কতটা বিপজ্জনক, কে আগে সরলে বেশি নিরাপদ। এই গণনা ছিল অবিরাম, কখনো থামেনি, এমনকি রাতে ঘুমানোর সময়ও। আর সেই কারণেই তিনি সবার আগে চিন্তা করতেন, সবার আগে সরাতেন, সবার আগে মারতেন। এবং এটাই তার টিকিয়ে রেখেছিল ৭৪ বছর, ক্ষমতার ৩০ বছর। ইতিহাসের দীর্ঘতম একনায়কতন্ত্রগুলোর ১৯৯১ সাল, মস্কো। সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ছে। একটি ভিড় জড়ো হলো শহরের কেন্দ্রে। স্টালিনের বিশাল মূর্তি, ভিড় দড়ি বাঁধল মূর্তির গলায়। ক্রেন এলো, মূর্তি উপড়ে গেল, মাটিতে পড়ল, ধুলো উড়ল।
ভিড় চিৎকার করল, কিন্তু সেই ভিড়ের মধ্যে অনেক বৃদ্ধ মানুষ ছিলেন। কারোর বাবা গুলাগে মরেছিলেন, কারোর মা ক্ষুধায়, কারোর ভাই মহা আতঙ্কে। তারা কাঁদছিলেন আনন্দে নয়, শোকে। কারণ এই মূর্তি পড়তে ৭০ বছর লেগেছিল, এবং সেই ৭০ বছরে কতজন মারা গেছেন, কতটা জীবন নষ্ট হয়েছে, কতটা স্বপ্ন ধ্বংস হয়েছে, সেই হিসাব কোনো মূর্তি ভাঙলে পূরণ হয় না। স্তালিন মারা গেলেন ৭০ বছর আগে। কিন্তু আজও রাশিয়ায় ৭০% বেশি মানুষ মনে করেন স্তালিন একজন মহান নেতা ছিলেন। কারণ প্রোপাগান্ডা মরে না, মানুষ মরে। কিন্তু মিথ্যা টিকে থাকে। এটাই স্তালিনের সবচেয়ে ভয়ংকর উত্তরাধিকার। শুধু ১ কোটি মৃতদেহ নয়, শুধু গুলাগ নয়, শুধু হলোডোমর নয়, সেই মিথ্যা যেটা আজও বেঁচে আছে, যেটা আজও মানুষকে বিশ্বাস করায় একজন নিষ্ঠুর একনায়ক আসলে মহান ছিলেন। এবং এই মিথ্যাটাই সবচেয়ে বিপজ্জনক। কারণ এই মিথ্যা যতদিন বাঁচে, আরেকজন স্তালিন জন্মানোর সম্ভাবনা থাকে। বিং ইনসাইট মনে করে ইতিহাসের অন্ধকার সত্য জানা শুধু কৌতূহলের বিষয় নয়, এটা দায়িত্ব। কারণ যে জাতি ইতিহাস থেকে শিক্ষা নেয়, সে জাতি ভুল পুনরাবৃত্তি করে না। এবং যে জাতি ভুল পুনরাবৃত্তি করে না, সে জাতি বাঁচে। বিং ইনসাইট সত্যের সন্ধানে।